অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশের ক্ষতি করেছে, আওয়ামী লীগের দোসর রয়েছে, এবং ভারতের দালাল হিসেবে যারা পরিচিত তারাও রয়েছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সক্রিয় ছিল যাদেরকে আমরা নেতিবাচক ভূমিকা দেখেছি। সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, যাদের ক্লিন ইমেজ রয়েছে এবং যারা বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিচয় নেই কিংবা বিএনপির রাজনীতি থেকে দূরে ছিলেন, সেই সকল মানুষদেরকে তিনি আহ্বান জানিয়েছেন, আপনারা চাইলে বিএনপিতে আসতে পারেন। একজনের নজরে কি উনি পড়ে নাই? উনি যে গেলেন, একজনে কি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারলেন না যে এই যে সাবেক রাষ্ট্রপতি যার নামে মামলা রয়েছে তিনি দেশের বাইরে যাচ্ছেন, আদৌ তার কি যেতে দেওয়া উচিত কি উচিত না? উনি তো চোর করে যান নাই, উনি সবকিছু ম্যানেজ করে গিয়েছেন। তার মানে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা কেউ দায়িত্ব এড়াইতে পারবে না। প্রত্যেকে এর সাথে জড়িত। তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাকে কেন এতদিন গ্রেপ্তার করা হয়নি, এইটা একটা বড় প্রশ্ন। তার কাছে এমন সব তথ্য আছে যেগুলো অন্য অনেকেই জানে না। যে আমাদের প্রধান বিচারপতিকে যিনি বের করে দিয়ে হলো, সিনহা সাহেবকে, তার অফিসে নিয়ে লাথি মেরেছে প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী অর্থাৎ ফেসিস্ট হাসিনা, তার পায়ে লাথি মেরেছে এবং এই রাষ্ট্রপতির সামনে। সুতরাং এই রাষ্ট্রপতিকে আইনের আওতায় এনে তার কাছ থেকে অনেক তথ্য আদায় করা যেত। দেখুন, রুহুল কবির রিজভী ভাই বিএনপির অত্যন্ত দায়িত্বশীল পদে অধিষ্ঠিত আছেন এবং ওনার যে কোনো কথা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ বিএনপির পক্ষে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং দলের মুখপাত্র অনেকটা দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি যদি কোনো কথা বলেন সেই কথার গুরুত্ব আছে, কিন্তু যে কথাটি ওনার নামে প্রচার করা হয়েছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কথা এসেছে সেগুলার কিন্তু তিনি প্রতিবাদ করেছেন এবং একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি যেটা নিজেও টেলিভিশন স্ক্রলে দেখেছি, তিনি বলেছেন যে ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগ করতেন তারা চাইলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবেন। আসলে বিষয়টি তা নয়। তিনি বলেছেন যেটা, সেটা হলো তিনি বলেছেন যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই কিংবা যারা বিএনপি থেকে ইতিপূর্বে কোনো কারণে চলে গেছেন, বিএনপির লোক ছিলেন কিন্তু বিএনপি করেননি দীর্ঘদিন, কিংবা বিএনপির লোক ছিলেন না কিন্তু বিএনপি পরিবারের ছিলেন, বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করেননি, এবং যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, সেই সকল মানুষদেরকে তিনি আহ্বান জানিয়েছেন, আপনারা যদি বিএনপির আদর্শিক যেই নীতি রয়েছে সেই নীতি যদি বিশ্বাস করেন, বুকে লালন করেন এবং পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা বিএনপির সদস্য হতে পারবেন। সুতরাং তার এই বক্তব্যটিকে ভুলভাবে প্রচার করে কোন একটি মহল বা কোন একটি কিভাবে আসলো? আওয়ামী লীগ শব্দটা তো যে ক্লিন ইমেজ, মানে ক্লিন ইমেজের ক্লিন ইমেজ বলতে তিনি পরিষ্কার করেছেন, ক্লিন ইমেজ বলতে তিনি বিএনপির লোকদেরকে বুঝিয়েছেন এবং যারা সাধারণ নাগরিক যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যাদের ক্লিন ইমেজ রয়েছে, সাধারণ নাগরিকদের মধ্যে তো অনেক দুষ্কৃতিকারী রয়েছে, অনেক সন্ত্রাসী রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশের ক্ষতি করেছে, আওয়ামী লীগের দোসর রয়েছে, এবং ভারতের দালাল হিসেবে যারা পরিচিত তারাও রয়েছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সক্রিয় ছিল যাদেরকে আমরা নেতিবাচক ভূমিকা দেখেছি। সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, যাদের ক্লিন ইমেজ রয়েছে এবং যারা বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিচয় নেই কিংবা বিএনপির রাজনীতি থেকে দূরে ছিলেন, সেই সকল মানুষদেরকে তিনি আহ্বান জানিয়েছেন, আপনারা চাইলে বিএনপিতে আসতে পারেন। এবং আমি মনে করি এটি কি যুগোপযোগী সিদ্ধান্ত এবং যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে তিনি যে কথা বলেছেন এটা 100% আমি সমর্থন করি এবং বিএনপির একজন কর্মী হিসেবে আমি মনে করি এটা সুন্দর একটা আহ্বান তিনি জানিয়েছেন। আমি সেকেন্ডলি আপনার কাছে যেটা জানতে চাই যে এত কিছুর পরে আব্দুল হামিদ কিভাবে দেশে, এবং এই 9 মাসে ওনার নামে তো মামলা আছে, ওনাকে কেন গ্রেফতার করা হয়নি এবং নিরাপদে উনি কিভাবে মধ্যরাতে বের হয়ে যেতে পারলেন, আপনার কি মনে হয়? এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে একমত। আমারও ঠিক একই প্রশ্ন জাতির কাছে, এই দেশের মানুষের কাছে, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কিভাবে তিনি গেলেন? তার বিরুদ্ধে কিন্তু একটি মামলা আছে এবং সেই মামলায় তিনি 3 নম্বর আসামি। মামলাটি একটি হত্যা মামলা। এখন প্রশ্ন হলো, আমাদের সেনাবাহিনীর একজন মেজর জেনারেল যিনি রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর সাথে দায়িত্ব পালন করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি থেকে। কারা তাকে গ্রেপ্তার করিয়েছে? তারাকে গ্রেপ্তার করিয়েছে ছাত্র জনতা। যশোরের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করিয়েছে, পরবর্তীতে তিনি জামিনে আছেন। জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, যিনি একজন বিজিবির একসময় মহাপরিচালক ছিলেন,
তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। তার নামে কিন্তু বিদেশে যাওয়ার কোনো বিধিনিষেধ ছিল না, তাকে ফেরত পাঠানো হয়েছে। তাইলে ইমিগ্রেশনে যারা দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব পালন করেছেন তারা কিভাবে আব্দুল হামিদকে ছেড়ে দিলেন? তারা তো পত্রিকার পাতায় দেখেছেন, তারা টেলিভিশন স্ক্রলে দেখেছেন যে আব্দুল হামিদের নামে মামলা আছে। তারা কি একবারও কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছেন? যদি করে থাকেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কি ছিল? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকই তো এয়ারপোর্টে, ইমিগ্রেশন কারা দেখে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা দেখে। ওখানে এনএসআই আছে, ডিডিবি আছে এবং 16টি সংস্থা। বিমানবন্দরের যত কর্মী আছে তার অর্ধেকের প্রায় কাছাকাছি হলো বিভিন্ন সংস্থার লোক, সরকারি সংস্থার লোক। সেই সংস্থার লোকেদের একজনের নজরে কি উনি পড়ে নাই? উনি যে গেলেন, একজনে কি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারলেন না যে এই যে সাবেক রাষ্ট্রপতি যার নামে মামলা রয়েছে তিনি দেশের বাইরে যাচ্ছেন, আদৌ তার কি যেতে দেওয়া উচিত কি উচিত না? উনি তো চোর করে যান নাই, উনি সবকিছু ম্যানেজ করে গিয়েছেন। তার মানে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা কেউ দায়িত্ব মানে এড়াইতে পারবে না। প্রত্যেকে এর সাথে জড়িত, এই ঘটনার সাথে প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে, প্রত্যেকেই এই ঘটনার দায়বদ্ধতা বহন করতে হবে। কিভাবে তিনি গেলেন? তার বিরুদ্ধে বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো বিধি নিষেধ ছিল না। বিধি নিষেধ না থাকলে কি হয়েছে? তার বিরুদ্ধে মামলা তো রয়েছে, খুনের মামলা তো রয়েছে, একজন খুনের মামলার আসামি, এবং তার নির্দেশে কত মানুষ যারা মৃত্যুদণ্ডের আসামি ছিল তারা বেঁচে গেছেন, আর নিরীহ মানুষ পাখির মতো গুলি করে মেরেছে। তিনি রাষ্ট্রপতি হিসেবে কোনো ভূমিকা পালন করতে পারেননি, বিন্দু মাত্র টু শব্দ করতে পারেননি। হাসিনার কথা হুবহু পালন করা ছাড়া তার মুখ দিয়ে একটি টু শব্দ বের হয়নি। এই যে শত শত হাজার হাজার মানুষ গুম হয়েছে, নির্যাতন হয়েছে, বিএনপির এই যে 1,37,000 মামলার যে প্রায় 70 লক্ষ আসামি, এত কিছুর মধ্যে তিনি বিন্দু মাত্র কখনোই বলেন নাই এদেশে অনাচার হচ্ছে কিংবা বিচার বহির্ভূত কাণ্ড হচ্ছে। কিন্তু তিনি কি করেছেন? যারা মৃত্যুদণ্ডের আসামি সেই সমস্ত প্রায় 29 জনকে তিনি বেকসুর খালাস করে দিয়েছেন ওনার ক্ষমতা বলে, রাষ্ট্রপতির যে ক্ষমতা। সেই ব্যক্তিটি যখন এয়ারপোর্ট দিয়ে চলে যায়, কেউ না কেউ তো এটা কর্তৃপক্ষের নজরে আনবে। ইন্টারিম গভর্নমেন্টের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমি মনে করি সবচেয়ে বড় ব্যর্থতা তার, তারপরে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং ইমিগ্রেশনের পুলিশের আইজিপি সহ ইমিগ্রেশনের দ্বারা দায়িত্ব পালন করছে, প্রত্যেককে এর দায় ভার বহন করতে হবে। কিভাবে তিনি গেলেন এবং তাকে যেতে দেওয়া মোটেই উচিত হয় নাই। তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাকে কেন এতদিন গ্রেপ্তার করা হয়নি এইটা একটা বড় প্রশ্ন। তার কাছে এমন সব তথ্য আছে যেগুলো অন্য অনেকেই জানে না। যে আমাদের প্রধান বিচারপতিকে যিনি বের করে দিয়ে হলো, সিনহা সাহেবকে, তার অফিসে নিয়ে লাথি মেরেছে প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী অর্থাৎ ফেসিস্ট হাসিনা, তার পায়ে লাথি মেরেছে এবং এই রাষ্ট্রপতির সামনে। সুতরাং এই রাষ্ট্রপতিকে আইনের আওতায় এনে তার কাছ থেকে অনেক তথ্য আদায় করা যেত, কিন্তু করেনি। সুতরাং এই সবকিছুর দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইজিপি সহ সংশ্লিষ্ট সকলের।